গল্প প্রণয়সিক্ত প্রলাপ। লেখনীতে সবিচুন নেহের। পর্ব ৪। বাতাসের বেগটা কেমন জোরালোই হয়ে উঠেছে তখন। প্রতিদিনের মতো তেজি গা ঝালানো রোদ নেই। মাথার ওপর সূর্যি মামাও তার রূপের আগুনে জলাসে দিতে পারছে না। কয়েকক্ষণ মেঘের দল মুখ কালো করে আসমান জুড়ে জায়গা দখল করে রেখেছে, চারদিক হতে শো শো শব্দ ভেসে ভেসে আসছে। বৃষ্টির আগমন ঘটতে হয়তো আর বেশি দেরি নেই। তবে বলা যায় না, রং দেখলে তাকে রংধনু বলাটা নেহাত বোকামি। তেমনি বাতাস আর মেঘ দেখে বৃষ্টি হবে এই ধারণা করাটাও ভুল। রুমের ভেতরে ঝিম ধরে মূর্তির মতো বসে আছে আনহা। মোবাইল তখনও লাইনে। তিথি হ্যালো হ্যালো করে চলেছে, অথচ এ পাশ থেকে কোনো সারা শব্দই শোনা যাচ্ছে না। আনহার চোখ বেয়ে পানি পড়ছে ঠিকই, মুখে আওয়াজ নেই। যেমন পাথর হয়ে যায় মানুষ অতি কষ্টে, ঠিক তেমন। তিথি হয়তো বিরক্ত হয়ে উঠল, কল কেটে দিল। আচমকা কান্না ভেঙে এলো আনহার। সে মৃদু ফুপিয়ে উঠল, নাক টেনে কান্না করে দিল কেমন। টুপোটুপ চোখের পানিতে ভিজে উঠতে লাগলো চিবুক ছুঁয়ে, গলা সহ পরনের সাদা টপসটাও। সাদি তার কলেজেরই সিনিয়র। কেবলই তার সিনিয়র বলাটা বোধ হয় যুক্তির হবে না, কারণ পুরো ভার্সিটিতে সাদি ভাইয়ের আলাদাই একটা পরিচয় রয়েছে। বিশেষ করে মেয়েদের মাঝে তুখোড় পরিচিত সে, এক কথায় ভার্সিটির ক্রাশ বয়। পড়ালেখা, গানসহ সকল প্রকার অ্যাক্টিভিটিসে তার উপস্থিতি রয়েছে। ছেলেটার সাথে তার ভালোই একটা বন্ডিং রয়েছে। তাদের দেখাটা ছিল বেশ সিনেম্যাটিক। আজ থেকে ৪ মাস আগে ভার্সিটির প্রথম দিন, যেদিন সে ভর্তি হতে গিয়েছিল। অহির সাথেই গিয়েছিল। ভর্তি কাজ শেষ করে অহি তাকে একপাশে বসিয়ে রেখে কোথাও একটা জানি চলে গিয়েছিল। আনহা নতুন জায়গা, নতুন সব মানুষের ভিড়ে যেন একটা চুনোপুটির মতো গুটিয়ে বসেছিল। প্রায় মিনিট 10 পেরোতেও তার দেখা নেই। রাগে, কষ্টে, বিতৃষ্ণ হয়ে উঠল এক পর্যায়ে। ওখানে বসেই কান্না করে দিল। ঠিক তখনই একটা ছেলে তার সামনে এসে দাঁড়ালো। দেখতে ইয়া লম্বা 6 ফুট তো নিশ্চিত। গায়ের গঠন কিছুটা হেংলা পাতলা ছিল, তবে রংটা প্রয়োজনের চেয়ে বেশি ফর্সা। আনহা নিজের সামনে ছেলেটাকে দেখে ভড়কে গেল, সাথে অদ্ভুত এক নার্ভাসনেসের সাক্ষী হল। সে ব্যাগ খামচে ধরে উঠে দাঁড়ালো, দেখল সে ওই ছেলের বুকের নিচে। তাকে ওই ছেলের মুখ দেখার জন্য ঘাড় উঁচিয়ে তাকাতে হচ্ছিল। ছেলেটা হেসে আনহাকে বলল, ফ্রেশার? আনহা ডান দিকে মাথা কাত করে জানালো, হ্যাঁ। তাহলে তো জুনিয়র। সে হাত বাড়িয়ে দিয়ে নিজের পরিচয় দিল। আমি সাদমান, থার্ড ইয়ার। আমাকে সাদি বলে ডাকতে পারো। আনহা তাকালো হাতের দিকে, তবে সে মেলালো না নিজের হাত, বরং অস্বস্তি হলো তার। মৃদু হেসে কিছু বলতে চাইল। ছেলেটা বুঝল মেয়েটা এসবে অভ্যস্ত না। সরিয়ে নিল হাত। আনহাকে স্বাভাবিক করতে বলল, তোমার নামটা কি জানতে পারি? আনহা ইমরোজ ছোট করে জবাব দিল। দু একটা কথায় চাঞ্চল্য ভাবটা আনহার জেগে উঠল। এবার সে নিজে থেকে এটা সেটা জিজ্ঞেস করতে লাগল। এক পর্যায়ে একটা বন্ধুত্ব তৈরি হলো তাদের। আনহার মনে সাদির প্রতি ছোট্টখাটো ভালোলাগার তৈরি হয়েছিল সময়ের সাথে সাথে, তবে সে সাদির দিকটা কখনো বুঝে উঠতে পারেনি বিদায় কখনো মনের কথা সাদিকে জানায়নি। কিন্তু আজকে হুট করে কেন হলো এমনটা? কি করে হলো? মনে প্রশ্ন জাগল তার। আচমকা মনে পড়ল ফায়াজের কথা। সে কাল বলেছিল তো সাদির কথা। সে তো লোকটার হাত থেকে বাঁচতে মিথ্যে বলেছিল। তার মানে উনি এমনটা করেছেন। তক্ষুনি ফোনটা আবার বাজল। আনহা ভাবল তিথি হয়তো, তাই চটপট করে হাতে তুলে না দেখেই কানে ঠেকাল। অপর পাশে কে তা জানার বিন্দু মাত্র আগ্রহ না দেখিয়ে বলতে শুরু করলে, তিথি, সাদি ভাই কেমন আছে এখন? কি করে হয়েছে এমনটা? কোন হসপিটালে? আমাকে বল, আমি যাব, আমাকে নিয়ে চল প্লিজ। আনহা থামতে ওপাশ থেকে অত্যন্ত শীতল স্বর এলো। হুট করে অযাচিত কোনো কিছু শুনলে যেমন করে মেজাজ ধপ করে নিভে যায়, ঠিক তার উল্টো ঘটল না ফায়াজের। তার কোকর্ষ স্বর, গম্ভীর, যা ভয়ঙ্কর শোনালো আনহার। হোয়াট ননসেন্স আর ইউ টকিং? চট করে কান থেকে ফোন সরিয়ে নিল আনহা। সামনে আনতে দেখল আননোন নাম্বার। কণ্ঠ, সেই সম্বোধন আর কথার মাঝেকার দম্ভ দেখে আনহার বুঝতে বাকি রইল না এটা আর কেউ না, ফায়াজ শেহবাজ। ভয় পেল এক মুহূর্তের জন্য, কিন্তু পর মুহূর্তে তার চেহারার আধল তরতর করে পরিবর্তন হয়ে গেল। কান্না জড়িত কণ্ঠ, পুষে উঠল হিংস্রবাঘিনীর মতো করে বলল, আপনি করেছেন তাই না এটা? আপনি সাদি ভাইয়ের ক্ষতি করেছেন? আপনি এত খারাপ লোক আমি কখনো ভাবতে পারিনি। কেন করলেন এমনটা? ওনার কি দোষ ছিল? আপনার সমস্যা? আমার সাথে যা করার আমার সাথে করতেন। ওই নিরপরাধ মানুষটাকে কেন এমন করলেন? ফায়াজ যেন সপ্তম আকাশ থেকে পড়ল। সে অবাক হয়ে প্রশ্ন করল, কি হয়েছে পাখি, কাঁদছ কেন তুমি? আনহা অবাক, সে যে বলল একটা মানুষের কথা, সেদিকে খেয়াল না দিয়ে তার কান্নার দিকে খেয়াল দিচ্ছে লোকটা। আসলেই কি এই লোক স্বাভাবিক? তো হৃদয় নামক জিনিসটা তার মাঝে অবশিষ্ট আছে নাকি তাও নেই? কিরমির করল সে, নাক টেনে বলল, আমার জীবন থেকে 100 হাত দূরে থাকবেন আপনি। আপনার মতো খারাপ মানুষ আমি জীবনেও দেখিনি। আপনাকে কখনো চাই না, কখনো না। বলে ফায়াজের কল কেটে দিল সে। ফায়াজ না বুঝে ভ্রু গুটিয়ে আহম্মকের মতো করে কিছুক্ষণ তাকিয়ে রইল মোবাইলের দিকে। তারপর কি মনে করে যেন হাতের মোবাইলটা মার্বেল ফ্লোরের মাঝে ছুঁড়ে ফেলল। মুহূর্তে গ্লাস ভেঙে টুকটো হয়ে গেল। তাতে খেয়াল নেই সে নিষ্পিস করছেন কেমন।
চুল খামচে ধরে এদিক সেদিকে করে অচিরেই হাত ছুড়ল কারো দিকে। তার আওয়াজে একটা লোক ভেতরে এলো। ফায়াজ যে রেগেছে এতেই যেন ভয়ে নেতিয়ে গেল লোকটা, চেহারায় স্পষ্ট প্রতিচ্ছবি ভেসে উঠল। নজর ঝুঁকিয়ে সে থেমে থেমে জানতে চাইল। ইয়েস স্যার, ফায়াজ শক্ত কণ্ঠে আদেশ দিল। একটা ছেলের ডিটেলস চাই রাইট নাও। 1 ঘন্টার ভেতর টু জেড আমার সামনে চাই। লোকটা মাথা ঝাঁকালো, সে যতটা মোলায়েম গলায় বলা যায় তার থেকে ওপরে যা আছে সেভাবেই উত্তর দিল। এক্ষুনি যাচ্ছি স্যার, ফায়াজ নাম সহ আরও কিছু বলল। লোকটা বেরিয়ে গেল হুড়মুড় করে। এদিকে এই মাঝ দুপুরে খেয়ে না খেয়েই কোনো রকম তৈরি হয়ে বেরিয়েছে আনহা। বাড়িতে মিথ্যে বললেও উদ্দেশ্য হসপিটাল সাদিকে দেখতে যাওয়া। মেয়েটা অপরাধ বোধে কেমন পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তার জন্যই তো এমনটা হলো। সে যদি ফায়াজকেও কথা না বলতো তবে লোকটা কি এমন করত? একটা মানুষ কি করে এতটা নির্দয় হতে পারে? এজন্যই কি বাবা কখনো বড়লোক ছেলে দেখতে পারত না আর তাদেরও এমন মানুষের থেকে 10 হাত দূরে থাকতে বলেছিল? জানা নেই তার, সে মনে মনে কত শত গালি দিয়ে দিল ফায়াজের নামে। আর ঠিক ওই সময় মোবাইলটা বাজল। রিসিভ করতে থমকালো তখন যখন শুনল আবার সেই স্বর গা শিউরে ওঠার মতো গর্জানো কণ্ঠ। কোথায় তুমি? একক উদ্ধৃতি চিহ্ন। আনহা ডর ভয়ে কোথায় পালালো কে জানে। সেও ঠিক একই রকম গর্জন তুলে বলল, সেটা আপনাকে বলার প্রয়োজন মনে করছি না অন্তত। আপনার কারণে সাদি ভাই হসপিটালে ভর্তি, আপনার কি মায়াদয়া হচ্ছে না একটুও? কেমন পাষাণ হৃদয় আপনার, আমাকে যদি আর কল দিয়েছেন আপনি। ফারাজ অত্যন্ত শান্ত রইল, সে নরম গলায় বলল, আমি কিছু করিনি পাখি, তুমি ওখানে যেও না, আমার একটুও সহ্য হবে না বিষয়টা, বাড়ি ফিরে যাও। অবাধ্যতা করো না তবে বিপদ বাড়বে। কথায় স্পষ্ট আদেশ। আনহা সোনার পাত্রী না, সে নিজের মতো কতগুলো কথা শুনিয়ে দিল, তারপর খট করে ফোনটা কেটে দিল। মুখ বাঁকিয়ে বিড়বিড় করল, আসছে আমার জামাই, তার আদেশ কেন আমাকে মানতে হবে? আমি কি তার হাতের পুতুল? আনহা নিজের রাজ্যের মালকিন। সামনে থেকে দেখা পেল রাহা আর মালিহার, তারা এদিকে এগিয়ে আসছে। ফোনটা আবার বেজে উঠল বিরক্ত হয়ে। শব্দ তুলে খট করে সুইচ অফ করে ব্যাগে রেখে দিল এবার। তারপর তিনজন একসাথে হয়ে রিকশা ধরল। হেঁটে যাওয়া সম্ভব কিন্তু এই ঠিক দুপুরে ওই এনার্জি কারো শরীরে নেই, তাই রিকশা নিয়ে নিল। 10 মিনিটের পথ পৌঁছে নামতে তিথির দেখা পেল, সে আগে থেকেই এসে দাঁড়িয়ে। আনহাদের দেখে এগিয়ে এলো। তিথিকে দেখে অস্থির হয়ে উঠল। আনহা বলল, সাদি ভাই কেমন আছে এখন? ভালো, বেশি ব্যথা পায়নি, টুকটাক কেটেছিল আর মাথাটা একটু আঘাত খেয়েছে। এখন জ্ঞান ফিরেছে, চল ভেতরে যাই। সকলে এগিয়ে গেল। 4তলা হাসপাতালের 2য় তলায় তার কেবিন, সিঁড়ি দিয়ে উঠে একেবারে শেষের রুমটায় তারা এসে থামল। আনহার নিজের প্রতি যে অপরাধ বোধটা কেমন বেড়ে গেলে মনে হতে লাগলো, সে কি উত্তর দিবে সাদিকে। আনহাকে থামতে দেখে তিথি বলল, কি হলো, থামলি কেন? চল ভেতরে। ঘোর কাটতে সে সকলের আড়ালে ঢুকল। কেবিনে ছেলের পাশে বসেছিল সাদি ভাইয়ের মা। তিনি কান্না করে চোখমুখ কেমন ফুলিয়ে ফেলেছেন। আনহার খারাপ লাগলো তার জন্য। তাদের দেখে ভদ্র মহিলা উঠে দাঁড়ালেন, চোখের পানি মুছে বললেন, এসো তোমরা বস, আমি তোমাদের জন্য কিছু নিয়ে আসি। আগে থেকেই জানতেন যেন তারা আসবে? অবশ্য না জানারও কথা না, তিথি বলেছে হয়তো। বাধা দিল মালিহা, আন্টি আপনাকে কষ্ট করতে হবে না, আপনি ব্যস্ত হওয়ার দরকার নেই, বসুন। শুনলেন না ভদ্র মহিলা, তাও চলে গেলেন তিনি। সাদি সবাইকে একসাথে দেখে উঠে বসতে চাইল। হাসল সে, বলল, আসলেই ডেন্ট করে লাভ হয়েছে বুঝলে। তার কথায় চমকালো সবাই। রাহা বলল, এমন কথা কেন বলছেন ভাইয়া? এই যে সবাই দলে দলে এসে এমন সিম্প্যাথি দেখাচ্ছে, বেশ ভালোই লাগছে। আনহা বেরিয়ে এলো, সে খানিক এগিয়ে দাঁড়ালো। নজর চুপসে তার, কাতর গলায় বলল, সাদি ভাই আপনি ঠিক আছেন? একদম ঠিক আছি, এমন ছোটখাটো ব্যথা অলওয়েজ লেগেই থাকে, বাইক যেহেতু চালাই। ও আর এমন কি? আনহা ভ্রু কুচকালো, তার মনে কিছু একটা খটকা লাগল, কিন্তু পরখ করল না তৎক্ষণাৎ। প্রায় ঘন্টা খানিক কাটিয়ে সাদির থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো তারা। করিডোরে হাঁটছে একসাথে। আনহা তিথির উদ্দেশ্যে বলল, আচ্ছা কি করে হয়েছে জানতে পেরেছিস? তিথি নাক কুচকে বলল, হাই স্পিডে বাইক চালাচ্ছিল তো ব্যালেন্স হারিয়ে ট্রাকের পেছনে লাগিয়ে দিছে। ভাগ্য ভালো পেছনে কোনো গাড়ি ছিল না। আনহা সব খেলো বিস্তারিত শুনে। তার মানে সত্যি ফায়াজ কিছু করেনি, সে শুধুই ভুল বুঝল তবে লোকটাকে। তাহলে কালকে না বলল আমি ব্যবস্থা করব। আসলেই কি দুনিয়ায় এত এত কাকতালীয় ব্যাপার হয়ে থাকে, নাকি লোকটার সাথে পরিচয় হয়েই তার জীবনে সব বেডলাকেরা এক হয়েছে? কে জানে। হঠাৎ মনটা ভার হয়ে এলো নাম না জানা আশঙ্কায়। 4জন মিলে বাহিরে এসে রিকশা নিতে অপেক্ষা করছিল। তখন সেই গাড়িটা, কালকের কালো কুচকুচে রেঞ্জ রোভার, ওই গাড়িটা বলেই তো মনে হলো। একেবারে আনহাদের সামনে এসে দাঁড়ালো। এতটা দ্রুত গতির সাথে থামল, 4জনেই পিছু হতে বাধ্য হলো, না হয় চাকার ভারে পিষে যেত পা। আচমকা আক্রমণাত্মক ঘটনায় অনেকটা ভয় পেল। নিজেদের সামলে আক্রোশ নিয়ে যখন তাকালো সামনে, ঠুস করে সব হাওয়া। ঢোক গিলে পেলল বাকি 3জন।
আনহাও কম যায় না, মোবাইলে বড় বড় কথা বললেও সামনে এলে সে ভেজা বিড়াল। সরু চোখে চেয়ে রইল। তখন ডোর খুলে ড্রাইভিং সিট থেকে নেমে এলো ফায়াজ। গায়ে জড়ানো কালো রঙা পোলো শার্ট, কালো ফর্মাল প্যান্টের সাথেই পরা। তবে কালকের মতো ওই পরিপাটি ভাবটা আজ নেই, চুলগুলো এলোমেলো, বেহারা বিবর্ণ, মনে হচ্ছে যুদ্ধ সেরে এসেছে। বেড়ালের মতো চোখগুলো ঝলঝল করছে ঝালানো আগুনের মতো, যেন যে কাউকে তা দ্বারা পুড়িয়ে দিতে সক্ষম। আনহা দুই হাতে ধরল রাহা আর মালিহার হাত, ভয় তাড়ানোর বৃথা চেষ্টা। সে যতই মুখে সাহসী হোক, কিন্তু এত বড় একটা লোকের কাছে সে তো পিপিলিকার সমতুল্য। তার মতো 100টা আনহাকে সে একবারেই থিপিস করে গেলে ফেলতে পারবে। ফায়াজ এপাশে এসে দাঁড়ালো গাড়িতে হেলান দিয়ে, বুকে হাত আড়াআড়ি ভাঁজ। তারপর তাকালো আনহার দুহাতের দিকে। এ নজর চেনা রাহার সে চট করে বুঝে গেল ইশারা। ঢোক গিলল শুষ্ক, এক প্রকার জোর করে ছাড়িয়ে নিল। মালিহারটাও নিজ দায়িত্বে সরিয়ে আনহার থেকে এক হাত দূরে গিয়ে দাঁড়ালো। মেরুদণ্ড সোজা হলো আনহার, সে প্রস্তুত লড়াই করতে। তবে এই লোকের ভাবভঙ্গি না বুঝাটা মুশকিল হয়ে উঠল। মনে ভয় লুকিয়ে চোখে আত্মবিশ্বাসী রেখে বলল, এভাবে দাঁড়িয়েছেন কেন, কি চান আবার? ফায়াজ সহজ গলায় সাবলীল উত্তর করল তৎক্ষণাৎ, যা উত্তর কম আদেশ শোনাল বেশি। গেট ইন। আমি যাব না, সহজ আর কাঠোকাঠ জবাব আনহার। পলক ফেলবার সুযোগ বোধ হয় পেল না আনহা, কথাটা বলে সবেই শ্বাসটা বাহিরের দিকে ছেড়েছিল। ফায়াজ গাড়ির ডোর খুলল হঠাৎ, সিংহের থাবার মতো করে ধরল আনহার হাত, আর এক প্রকার ছুঁড়ে ফেলল গাড়ির ভেতরে। হকচকিয়ে উঠল আনহা, ভয় পিছু হলো বাকিরাও। আনহা সোজা হয়ে উঠতে উঠতে নিজের জায়গায় গিয়ে বসল। ফায়াজও, আমাকে তুলেছেন কেন, কি চাইছেন কি আপনি? আজীব লোক তো। ফায়াজ আচমকা আনহার দুহাত জড়ো করে ওপরের দিকে তুলে সিটের সাথে চেপে ধরল। হিংস্র দেখালো তার মুখভঙ্গি, তার বাচনভঙ্গিমা। অজস্র ক্রোধ ঢেলে দিল মনে হলো আনহার। সে হাত ছাড়াতে মোচড়া মুচড়ি শুরু করল, কিন্তু ফায়াজের চ্যাপ্টা হাতের তালুতে বন্দি তার কাঠির মতো দুটো হাত। কিচ্ছু না। নিষেধ করেছিলাম তো আসতে, তাও কেন এসেছো এখানে? আনহা ভয়ে চোখ বন্ধ করে পেলেছে খিচে। বুকের স্পন্দন সে তো ওই মুহূর্তে রোধ হয়েছে, জমে এসেছে হিম হয়ে বরফের মতো। উত্তর করতে পারল না তৎক্ষণাৎ, সময় নিল একটু, তারপর ধিমি স্বরে বলল, আমি সাদি ভাইকে দেখতে এসেছি। ছাড়ুন আমাকে প্লিজ, লাগছে। ফায়াজের বাঁধন আরও শক্ত হলো ছাড়ার পরিবর্তে। মাথায় রক্ত চড়ে এলো, কেমন উন্মাদের মতো করছে সে। নিঃশ্বাসের তাপ অত্যাধিক উষ্ণ। আনহা টের পেল যখন তা তার মুখে উপচে পড়ল। হিসহিস শব্দ হচ্ছে অনবরত। এতেই যেন ভয়ে আরও মাথা ছাড়া দিল, সে নিজেই শ্বাস ফেলতে ভুলে গিয়েছে যেন। আচমকাই কান্না করে দিল মেয়েটা। নাক টেনে টেনে উঠল 2-3 বার। ফায়াজ এবার নরম হলো বলে মনে হলো, হাতটা খানিক হালকা করল। রাগের পরিমাণ কমেছে নাকি আঁচো করা না গেলেও সে চোখ বন্ধ করে নিল, খুলল 2 মিনিট পর। আনহা কাঁদছে তখনও। আমাকে বাধ্য করো না পাখি, আমি রেগে গেল বনের হিংস্র ক্ষুধার্ত বাঘের চেয়েও হিংস্র হয়ে উঠতে পারি। আমি না করেছি মানে সেটা আর কখনো হবে না। ওই ছেলের নাম আর কখনো আমার সামনে নিবে না, আর না ভাববে তাহলে খুঁজে পাবে না দাফন করার জন্য। তুমি কি চাও তার বিধবা মা স্বামীমা যাওয়ার 3 মাসের মাথায় ছেলে হারা হয়ে পড়ুক? আতকে উঠল আনহা। উনি সাদি ভাইয়ের ব্যাপারেও সব খবর নিয়ে ফেলেছেন? কি করে জানলেন এত কিছু? সে ঠোঁট কামড়ে মাথা নাড়ালো, সব শুনবে, সব কথা শুনবে। হাত ছাড়া পেতেই তার সামনে এনে দেখল রক্ত জমে কালো হয়ে উঠেছে সেই জায়গা। ফায়াজ পেছনে থেকে একটা পানির বোতল টেনে নিয়ে তা এক ঢোকেই সাবার করে ফেলল। তারপর শান্ত গলায় আনহার হাতটা নিজের কাছে টেনে নিয়ে বলল, ব্যথা লেগেছে বেশি? বিভ্রান্তের ন্যায় বোকা বনে তাকালো আনহা। তার ব্যথা গায়েব হয়ে গেল লোকটার ডং দেখে। নিজেই তো ব্যথা দিল, আবার ডং করে জিজ্ঞেস করছে ব্যথা পেয়েছে নাকি? এটা কি মেরে কাটা গায়ে ঔষধ ভেবে নুন ছেটানোর মতো হয়ে গেল না? এ কি আসলেই মানুষ নাকি এলিয়েন? নিজ হাতে কোথায় ঠেলে দিল নিজের পুরো জীবন, ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়াল। ইয়া মাবুদ, রক্ষা কর তুমি। ফায়াজ আলতো ঠোঁট ছুঁয়ে দিল হাতের সেই অংশে। তারপর মাথা তুলে হিসহিস করে বলল, এই ব্যথা তোমাকে মনে করিয়ে দিবে পরবর্তীতে এমন ভুল না করার। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। বাড়ি ফিরতে ফিরতে প্রায় বিকেল গড়িয়ে গধূলির শেষ প্রান্তে এসে থামল সময়। আজ ভালোই বকুনি খেতে হবে, তাতে কোনো সন্দেহ নেই। মাকে না বলেই বড় মার সাহায্যে চুরি করে বেরিয়েছিল, সেভাবেই ঢুকতে হবে। পরিকল্পনা মতো গেইট পার করে আনহা ঢুকল বাড়িতে, তবে থমকে দাঁড়ালো এক মুহূর্তের জন্য। সদর দরজার কাছটায় বেশ কয়েক জড়ো জুতা। তার বাবা কিংবা বড় বাবার নয় তা বুঝাই যাচ্ছে, তাহলে কার? মেহমান এলো নাকি বাড়িতে, কে জানে। আনহা চুপি চুপি এসে উকি দিল দরজায়। সোফার সাইডটা দরজার বাম পাশে হওয়ায় কিছুই দেখা যাচ্ছে না। তার ওপর হাইটটাও একটু বেশিই ছোট, পায়ে ভর দিয়েও দেখছে না। বিদ্বিষ্ট হলো, হাল ছেড়ে ধীর পায়ে প্রবেশ করল ভেতরে। অমনি মায়ের রাগী কণ্ঠস্বর কানে এলো, কোথায় গিয়েছিলিস সারা দুপুর অবধি? এক কথায় জমে তুষার আনহা। মাঝে মাঝে যখন রেগে যায় মাকে সে জমের মতো ভয় পায়।
না পাওয়ারও কারণ নেই, ভীষণ রাগী আর একরোখা মানুষ তিনি, ছোট থেকে কথায় কথায় ধমকের ওপর রেখেছে। উঠতে বসতে বকাবকি মারামারি ভালো লাগে না তার আর। সে বিরক্ত হলেও প্রকাশ করল না, বরং শান্ত রইল, এখন কথা বললেই দিবে মাইর। রাহেলা এগিয়ে এসে থামালেন ঝামেলা শুরুর আগেই। বললেন, মেহমানদের দেখিয়ে এসব করার এখন দরকার নেই, মেয়েকে শাসন করার সময় অনেক আছে। তারপর তিনি আনহাকে উদ্দেশ্য করে বললেন, যা আনহা, গোসল করে একটু তৈরি হয়ে আয়। আনহা বুঝল না, গোসল করা অবধি ঠিক আছে, কিন্তু তৈরি হতে হবে কেন তাকে? আজীব, শুধালো, কেন বড় মা, তৈরি হব কেন? মেহমান এসেছে, তাদের সামনেও কি বাবার মাপের হাবু টি-শার্টগুলো পরে ঘুরবি? বুঝল এ ব্যাপার, তবে হাসল সে বাধ্য মেয়ের মতো। তারপর ওহি কোথায় গেল তাকে খুঁজতে লাগল। প্রতিদিন তো সে একটু দেরি করে বাহিরে থেকে, আসলেই নানান সন্দেহভাজন কথা বলে বলে মাথা খারাপ করে দেয়, মায়ের কানে আগুন ঢালে তাকে বকুনি খাওয়ানোর জন্য। আজকের মোক্ষম সুযোগ কাজে লাগাতে এলো না যে? তবে জিজ্ঞেস করলে বড়মাকে, অহিপু কোথায়, দেখছি না যে? রাহেলা জানালো, তাকে ছোট মার সাথে তার বাবার বাড়ি পাঠানো হয়েছে কিছুদিনের জন্য বেড়াতে। নাক ফুলিয়ে সুর মিলিয়ে বলল আনহা, আমাকে বলনি কেন তোমরা, আমিও যেতাম। কতদিন হয় কোথাও যাই না, ভালো মাংস ভাত খাই না, নতুন জামা কাপড়ও পাই না। রাহেলা মন ভার করে বললেন, যাবি রে মা, যাবি, এ যাওয়া যে আর বাড়ি ফেরায় না ক্ষণিকের মেহমান বিনে। আনহা ওত গভীর কথার সারমর্ম বুঝে না, তাই আর ঘাটালো না, সে ঠিক আছে বলে মাথা ঝাঁকিয়ে দৌড়ে চলে গেল নিজের ঘরে।